BSc third or fourth semester আজকে যেটা নিয়ে আলোচনা করব দ্যাট ইজ নর্টনস থিওরাম। আজকে নর্টনস থিওরাম নিয়ে আলোচনা করব। নর্টনস থিওরাম আমরা থেভনিস থিওরাম পড়েছি। থেভনিস থিওরামে কমপ্লেক্স সার্কিটের ক্ষেত্রে কারেন্ট ক্যালকুলেশন করার জন্য আমরা থেভনিস থিওরাম ইউজ করি। লোড রোধের মধ্য দিয়ে বা ভার রোধের মধ্য দিয়ে কারেন্ট ক্যালকুলেশনের জন্য আমরা থেভনিস থিওরাম ইউজ করি। নর্টনস থিওরামও আমরা ইউজ করি একই কারণে, মানে কমপ্লেক্স সার্কিটের ক্ষেত্রে লোড রোধের মধ্য দিয়ে কারেন্ট ক্যালকুলেশন করার জন্য নর্টনস থিওরাম ইউজ করা হয়। থেভনিস থিওরামে যেমন আলটিমেটলি একটা ভোল্টেজ সোর্স পাওয়া যায় উইথ ইন্টারনাল রেজিস্ট্যান্স, নর্টনস থিওরামে একটা কারেন্ট সোর্স আমরা তৈরি করি, ইকুইভ্যালেন্ট কারেন্ট সোর্স, এবং একটা নর্টন রেজিস্ট্যান্স। আমি আলোচনা করি তাহলে মনে হয় বেটার হবে, আগে থেকে বেশি কথা বললে লাভ হবে না। নর্টনস থিওরাম পড়ানোর আগে আমি এই সার্কিটটা একটু কনসিডার করতে বলছি। ধরা যাক এটা একটা কারেন্ট ইজ আই কারেন্ট, এখানে সার্কিটটা এরকম রয়েছে, এটা ভালো করে দেখবে। R1 রেজিস্ট্যান্স, R2 রেজিস্ট্যান্স, এবং এই আই কারেন্টটা আলটিমেটলি দুটো ডিভিশন হবে, I1 এবং I2। আমরা খুব ছোটবেলায় ক্লাস 10-এ বা 10-এ আমরা কারেন্ট ইলেকট্রিসিটি পড়েছি। ওখানে আমরা পড়েছিলাম যে প্যারালাল সার্কিটে কারেন্ট ডিভিশন হয় রেজিস্ট্যান্সের অপোজিট রেশিওতে। দ্যাট ইজ I1 will be I1 equal to I into R2 by R1 plus R2, কারণ প্যারালাল সার্কিটের ক্ষেত্রে কারেন্ট ডিভিশনের রেশিওটা হবে I1 by I2 equal to R2 by R1, মানে R2 by R1 এই রেশিওতে I1 এবং I2 কারেন্টটা ডিভিশন হবে, অর্থাৎ রেজিস্ট্যান্সের অপোজিট রেশিওতে। একইভাবে I2 কারেন্ট হবে I into R1 by R1 plus R2। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে। আমাদের নর্টনস থিওরাম করার সময় এই জিনিসটা খুব কাজে লাগে। তাহলে আমরা যখন একটা কারেন্ট দুটো বা তিনটে ব্রাঞ্চে ডিভিশন হবে, তখন সেই কারেন্টগুলো রেশিও হবে তাদের রেজিস্ট্যান্সের অনন্যক বা রেসিপ্রোকাল। I1 by I2 equal to R2 by R1, এটা মনে রাখলেই চলবে। আমি নর্টনস থিওরামে যাচ্ছি। নর্টনস থিওরামে আমি প্রথমে একটা সার্কিট আছি, যে সার্কিটের রেসপেক্টে আমি নর্টনস থিওরাম ইউজ করব এবং তারপর কতগুলো এক্সাম্পল দেব। ধরা যাক এটা একটা সেল সোর্স অফ ইএমএফ, যার ইএমএফ হচ্ছে ই, ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে আর, this is another resistance R1, this is R2, another resistance R2, 3 লিখেছে, and this is R, এটাকে R2 করলাম, আচ্ছা R2, এটা R3, and this is load resistance RL. We have to calculate current through it, that is IL calculate করতে হবে। তার মানে নর্টনস থিওরামে আমি থেভনিস থিওরামের মতোই একটা সার্কিট নিয়েছি, যে সার্কিটে একটা সোর্স অফ ইএমএফ আছে উইথ ইন্টারনাল রেজিস্ট্যান্স, there is a resistance R1, there is a resistance R2, there is a resistance R3, and the load resistance RL which carrying current IL. We have to find the current IL.
উইথ দ্য হেল্প অফ নর্টনস থিওরাম, উইথ দ্য হেল্প অফ থেভনিস থিওরাম আমরা এরকম একটা সার্কিটে কি করে কারেন্ট ক্যালকুলেট করতে হয় সেটা শিখেছি। থেভনিস থিওরামের ক্ষেত্রে কি করতে হতো, থেভনিস থিওরামের ক্ষেত্রে এই লোডটাকে, লোড রেজিস্ট্যান্সটাকে উইথড্র করতে হতো, এইটাকে ওপেন সার্কিট রেখে দেওয়া হতো। নর্টনসে যেটা করা হয়, নর্টনসে করা হয় কি, এটাকে উইথড্র করা হয়, মানে পরের স্টেপে তোমরা যখন আঁকবে এই রেজিস্ট্যান্সটাকে উইথড্র করবে, উইথড্র করে এই জায়গাটাকে শর্ট সার্কিট করে দেবে, শর্ট সার্কিট, এবং এর মধ্যে দিয়ে যে কারেন্টটা পাস করবে দ্যাট উইল বি দা, এই কারেন্টটাকে বলবো নর্টন কারেন্ট। এটা আমাকে ক্যালকুলেট করতে হবে। তাহলে ফার্স্ট স্টেপ হচ্ছে ইউ হ্যাভ টু রিমুভ দা লোড রেজিস্ট্যান্স, লোড রেজিস্ট্যান্সকে রিমুভ করবে এবং ওই পাথটাকে শর্ট সার্কিট করবে, এবং শর্ট সার্কিট পাথের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাবে দ্যাট ইউ হ্যাভ টু ক্যালকুলেট দ্যাট কারেন্ট। তার মানে ওই শর্ট সার্কিট কারেন্টটা, আর এই শর্ট সার্কিট এই পার্টটা, দ্যাট উইল বি দ্য নর্টনস কারেন্ট, ওটাই হচ্ছে নর্টনস কারেন্ট। এটা ক্যালকুলেট করার জন্য আমাকে এই দিক থেকে স্টার্ট করে এভাবে এসে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বার করতে হবে। তুমি যদি খুব ভালোভাবে দেখো তাহলে দেখবে এখানে R2 রেজিস্ট্যান্সটা, এই পয়েন্টটা A, এটা যদি B হয়, এই পয়েন্টটাও B, কারণ এই এর মাঝখানে কোনো রেজিস্ট্যান্স নেই, তাহলে এই পয়েন্টটাও B। তাহলে A B পয়েন্টের মধ্যে R2 রেজিস্ট্যান্সও কানেক্টেড আছে, R3 ও কানেক্টেড আছে। তার মানে R2 এবং R3 এরা প্যারালালে আছে, এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে R2 প্যারালাল R3, that is R2 into R3 by R2 plus R3। নেক্সট R1 রেজিস্ট্যান্সটা পুরো এই দুটো রেজিস্ট্যান্সের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের সাথে সিরিজে আছে, তাহলে টোটাল রেজিস্ট্যান্স হচ্ছে R1 প্লাস R2 into R3 by R2 plus R3, এটা হচ্ছে টোটাল রেজিস্ট্যান্স। তাহলে আমি এই পার্টটা মুছছি, হ্যাঁ, আমার এই রেজিস্ট্যান্সটা লাগবে, এটাকে আমি এখানে লিখে রাখছি R1, সরি জাস্ট ওয়েট ফর আ মিনিট। R1 plus R2 into R3, R2 into R3 by R2 plus R3, এই হচ্ছে টোটাল রেজিস্ট্যান্স। এবার আমি টোটাল কারেন্টটা বার করব, I কারেন্ট, I হচ্ছে, মুছলাম, I equal to E by EMF by total external resistance, তার মানে এটা R1 plus R2 into R3 by R2 plus R3 plus internal resistance, এটা হচ্ছে total external resistance plus internal resistance small r, if there is an internal resistance। ও আটটা এভাবে লিখি, ঠিক আছে, হ্যাঁ। নেক্সট I কারেন্ট এসে এখানে দুটো ডিভিশন হবে, এই পার্টে একটা কারেন্ট যাবে এবং এই পার্টে একটা কারেন্ট যাবে। এবার দেখো এইটা হচ্ছে প্যারালাল পাথ হয়ে যাচ্ছে, সুতরাং এই কারেন্টটা যদি I1 হয় এবং এটা যদি I2 হয়, এদের অনুপাতটা হবে, রেশিওটা হবে, তাহলে আমরা I পেয়ে গেলাম। We have calculated I, there will be a value of I which we will use to use in the next step। নেক্সট I কারেন্ট এসে I1 আর I2 তে যদি ডিভিশন হয়, আমার I1 টা দরকার নেই, তাই I2 টা লিখছি, I2 সমান সমান I into R2 by R2 plus R3। এই ব্যাপারটা বোঝা গেল তো? এটা বোঝানোর জন্য আমি প্রথমে আগে এটা ইউজ করেছিলাম, কারণ I1 is to I2, আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম, I1 is to I2, I1 is to I2, যেহেতু প্যারালাল পাথ রেজিস্ট্যান্সের অপোজিট রেশিওতে ডিভিশন হবে, দ্যাট ইজ I1 by I2 equal to
R3 by R2, তাহলে I2 will be I into R2 by R2 plus R3, তাহলে I2 ক্যালকুলেট করলাম, এই কারেন্টটা এখান থেকে যাবে, তাহলে নর্টনস কারেন্ট ইকুয়াল টু I2 এর সাথে ইকুয়াল হবে। তাহলে আমরা নর্টনস কারেন্ট বার করে ফেললাম, তাহলে নর্টনস কারেন্ট আমরা ক্যালকুলেট করে ফেললাম, নর্টনস কারেন্ট উইল বি ইকুয়াল টু I2। নেক্সট পরের স্টেপে তোমরা সোর্স অফ ইএমএফ টাকে উইথড্র করবে। জাস্ট আ সেকেন্ড। এবং এই সাইড থেকে যেরকম থেমনিসে রেখেছিলাম, এদিক থেকে তাকিয়ে মানে এভাবে পথটাকে ঘুরে এসে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ক্যালকুলেট করবে। তাহলে আমি ছবিটা আরেকবার এঁকে দিচ্ছি। যেখানে সোর্স অফ ইএমএফ থাকবে না, তাহলে সোর্স অফ ইএমএফ থাকবে না, ই থাকবে না, বাট দেয়ার উইল বি দ্য ইন্টারনাল রেজিস্ট্যান্স আর ইন্টারনাল রেজিস্ট্যান্স আর থাকবে, R2 থাকবে, R3 থাকবে, এটা শর্ট সার্কিটই থাকবে। তাহলে আমরা নর্টনস কারেন্ট বার করার জন্য নর্টনস কারেন্ট বার করেছি, এবার নর্টন রেজিস্ট্যান্স বার করব। আমি যদি এভাবে নামি, এটা B ছিল, এটা না, এটা B ছিল, এটা বোধহয় A নাম ছিল, যাই হোক যে কোনো একটা নাম দাও। তোমরা এদিক থেকে আসবে, A থেকে এভাবে ঘুরে আসবে, তাহলে টোটাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি হবে সেটা বার করতে হবে। তোমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে এই কারেন্ট আসবে, এসে এই দুটো ডিভিশন হবে, এই দুটো ডিভিশন। তাহলে এটা আর এটা প্যারালালে রয়েছে, স্মল আর ক্যাপিটাল R2, সরি তার আগে R1 এবং স্মল r সিরিজে আছে, তাহলে এদের ইকুইভ্যালেন্ট হচ্ছে R1 প্লাস স্মল r, এটা হচ্ছে এদের ইকুইভ্যালেন্ট। এই দুটোর মধ্যে দিয়ে সেম কারেন্ট পাস করবে। আবার এই রেজিস্ট্যান্স দুটো আর R2 প্যারালালে আছে, তাহলে এদের ইকুইভ্যালেন্ট হবে R1 প্লাস স্মল r প্যারালাল R2, তার মানে R1 প্লাস স্মল r ইনটু R2 বাই R1 প্লাস স্মল r প্লাস R2। এটা হচ্ছে এই পর্যন্ত হলো। প্রথমে এটা সিরিজে আছে, এই দুটোর সাথে এটা প্যারালালে আছে। নেক্সট এই টোটালটা এটার সাথে সিরিজে আছে, তাহলে টোটাল রেজিস্ট্যান্স হচ্ছে এটা প্লাস R3, এটাকেই বলবো নর্টন রেজিস্ট্যান্স। নর্টন রেজিস্ট্যান্স তাহলে নর্টন রেজিস্ট্যান্স Rn will be equal to এই টোটাল রেজিস্ট্যান্সটা, মানে এতটা, এই পার্টটা এটা R3 এর সাথে সিরিজে আছে, তাহলে R1 প্লাস R ইনটু R2 বাই R1 প্লাস R প্লাস R2 ইনটু সরি প্লাস R3। এই হচ্ছে নর্টন রেজিস্ট্যান্স। তাহলে নর্টন কারেন্ট বার করলাম, নর্টন রেজিস্ট্যান্স বার করলাম। এবার আমাকে ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকতে হবে, যেখানে একটা সোর্স অফ ইএমএফ থাকবে, যেখানে একটা সোর্স অফ কারেন্ট থাকবে, এবং যেখানে নর্টন রেজিস্ট্যান্সের সাথে লোড রেজিস্ট্যান্স প্যারালালে থাকবে। মুছে দিই। তাহলে আমাদের এবার লাস্ট স্টেপ, আমরা ফাইনালি পৌঁছে গেছি যে কিভাবে বের করব। তাহলে সোর্স অফ কারেন্ট, যেটাকে এইভাবে ড্র করে, সোর্স অফ কারেন্ট এটা একটা থাকবে, এটা হচ্ছে কত কারেন্ট নিচ্ছে, নর্টনস কারেন্ট দিচ্ছে। সোর্স অফ কারেন্ট দেয়ার উইল বি এ রেজিস্ট্যান্স, নর্টন রেজিস্ট্যান্স অ্যাকচুয়ালি যেটা আমরা ক্যালকুলেট করেছি, এবং লোড রেজিস্ট্যান্স। এই লোড রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কারেন্টটা তোমাকে ক্যালকুলেট করতে হবে, আইএল কারেন্ট ক্যালকুলেট করতে হবে। এই কারেন্টটা তো আইএন, এটা এসে এখানে দুটো ডিভিশন হবে, একটা হচ্ছে I1
আর একটা হচ্ছে I2, মানে I2 ইকুয়াল টু IL হবে। এবার আমরা আবার যেহেতু প্যারালাল পাথ, ওই আগের একেবারে শুরুতে নিয়মটা দেখাবো, ইউজ করব, দ্যাট ইজ I2 ইকুয়াল টু হবে I ইনটু RN বাই RN, আর RL এর অপোজিট রেশিওতে I1 I2 ডিভাইড হবে RN বাই RN প্লাস RN। এবার I মানে হচ্ছে এখানে IN ইনটু RN বাই RN প্লাস RN, that will be the I2 and that will be IL load current। এবার আমি একটা एग्जांपल দেব। একটা एग्जांपल খুঁজে নিই। ঠিক আছে, একটা एग्जांपल পাচ্ছি আমি। মুছলাম। মুছে এরা বলছে সোর্স অফ ইএমএফ হচ্ছে 12 ভোল্ট। তোমাদের এক্ষেত্রেও চারটে ছবি আঁকতে হবে পরপর স্টেপ বাই স্টেপ। 12 ভোল্ট, এখানে এটা ইন্টারনাল রেজিস্ট্যান্স নেই, there is no internal resistance of the cell as given in the question. This is 3 ohm resistance connected in series with this is 6 ohm resistance. There is a resistance 7 ohm, and there is a resistance I think it is 9 ohm. I check the data first. Source of EMF 12 volt, there is a resistance 3 ohm, there is a resistance 6 ohm, there is a resistance 7 ohm, finally the load resistance is 9 ohm. This is load resistance 9 ohm. According to the step of Norton's theorem, you first remove the load resistance and short circuit the path. This will be the second picture. You copy the circuit in the question paper. In the second picture, you just remove the load resistance and short circuit it. The current will be I short circuit, that will be I Norton. This is the Norton's current, which will be the source of current in the equivalent circuit. Now here 6 ohm and 7 ohm are in parallel because I am looking from this side, by a side of the battery. This is point A, this is point B, you can consider point B, you can consider this point B. So 7 ohm connected between A and B, 6 ohm connected between A and B. So 6 ohm and 7 ohm are in parallel, so the equivalent resistance will be 6 parallel 7, that is equal to 6 into 7 by 6 plus 7. I have to use the calculator to get the result. (42 divided by 13), that is 3.23. There is another resistance 6 ohm which is series with the combination of equivalent or combination of these two resistance. So the total resistance of the circuit will be this is 3.23, this is the equivalent of parallel of 6 ohm and 7 ohm plus 3 ohm, this is 6.23 ohm approximately. Now this will be the resistance of the total circuit, so the total current I will be if it is I, then I will be
will be 12 by total resistance which we have calculated 6.23. 6.23. Again I have to use the calculator to get the result. 12 by 12 divided by 6.23, that is 1.92. 1.92 ampere. Now we have to calculate this will be divided in two parts. This is I1 and this is I2. I2 will be equal to the short circuit current. This is দুটো প্যারালালে আছে, সুতরাং ওই একেবারে শুরুতে যে নিয়মটা শিখিয়েছিলাম I2 সমান সমান হবে I ইনটু রিভার্স অনুপাতে ডিভিশন হবে 6/6 প্লাস 7। ক্লিয়ার হলো কি? তাহলে I2 হবে, এদিকের কারেন্টটা হবে 6 অপোজিট রেশিও বাই 6 প্লাস 7 ইনটু I ইকুয়াল টু 1.92, that is 1.92 into 6/13. Again you have to use a calculator. 1.92 into 6 भाग 13, this is almost 0.886. 0.886. This will be the I2 current, that is this will be the short circuit current, this will be the Norton's current. So we have get the Norton's current 0.886 ampere. Now we have to calculate the so just writing the Norton's current, which are 0.886 ampere. This is Norton's current. Now there is, you have to remove the source of EMF. This will be your third picture. There is no internal resistance, so don't draw any resistance here. Removing the source of EMF from here. There is this total, here is the resistance 3 ohm, 3 ohm, 3 ohm. Here is the resistance 6 ohm, 3 ohm, 6 ohm. There is the resistance 7 ohm, 7 ohm. And looking from this side, you have to calculate the equivalent resistance. Now, if this point is A, if this point is B, this is B, there is no resistance or capacitance in the path. This point is also B. So 3 ohm and 6 ohm are in parallel, so the equivalent will be 3 parallel 6. That is 3 into 6 by 3 plus 6, 18 by 9, that is 2 ohm. Now this is 2 ohm and 7 ohm is in series with the equivalent of 3 ohm and 6 ohm. So the total resistance will be 7 plus 2, that is 9 ohm. This is not a resistance RL. Now lastly, you have to draw the equivalent circuit. There is a current source sending current 0.886 ampere. There is a resistance, not a resistance, 9 ohm with parallel with the current source, and the load resistance, that was 9 ohm. I just removing this picture. Now there is a current source. You have to draw the current source in such a way. There is a current source which is sending a current, Norton's current, 0.886 ampere.
there is a resistance, Norton resistance, which is equal to 9 ohm. There is another resistance, load resistance, which is also 9 ohm. RL equal to 9 ohm. Now you have to calculate the load current IL. IL will be, it will be reverse, and the ratio will be same as the total. Both resistance are 9 ohm and 9 ohm. 0.886 into 9 by 9 plus 9, that is 0.886 divided by 2, that will be 0.443. 0.443 ampere. I have to check the time limit. No more time to give you more example. I will take another class. আমি আরও একটা ক্লাস নেবো এটার ওপর, মানে এটা নয়, থেমনিস এবং নর্টনসের ওপর কম্বাইন ক্লাস। শুধু কোশ্চেন পেপার লাস্ট 10 ইয়ার্সের কোশ্চেন পেপারে যে ধরনের কোশ্চেন এসছে ক্যালকাটা ইউনিভার্সিটি, ইফ পসিবল বারাসাত ইউনিভার্সিটি, আমি সেগুলো নিয়ে আলোচনা করব। ওয়েল, আমার এই চ্যানেলের নাম ফিজিক্স ফর অল বাই জয়ন্ত স্যার। লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাও। ওয়েল, গুড ডে।